নমস্কার প্রিয় দর্শক, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমরা নবম এপিসোডে রয়েছি। প্রতি সপ্তাহে আমরা এই দিনটা অপেক্ষা করে থাকি যে কখন আপনাদের সামনে আসবো এবং আপনাদের পাঠানো চিঠি আপনাদের সামনে নিয়ে আসবো। আর আজকে আমরা ভীষণ এক্সাইটেড, কারণ আগামীকাল আমাদের জন্মদিন। 51টা বছরের পথ চলা কালকে আমরা সেলিব্রেট করব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তাই সময় নষ্ট করব না, প্রথমে আলাপ করিয়ে দিই। আমি তো অর্পণ রয়েছি আপনার সঙ্গে। আজকে চিঠি যারা পড়বেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছে অর্পিতা এবং সায়ন্বিতা। তাহলে চলুন, একদম সময় নষ্ট করব না, আজকে প্রথম চিঠির দিকে যাব। দেখি যে এতগুলো চিঠির মধ্যে এরা দুজনে কি কি চিঠি আপনাদের সামনে নিয়ে আসছে। আজকের পর্বের প্রথম চিঠি বিক্রমগড় থেকে প্রবাল মালাকার লিখছেন, সম্প্রতি দূরদর্শনে মোহনবাগান ক্লাবকে নিয়ে আবহমান মোহনবাগান নামে একটি তথ্যচিত্র দেখলাম। অসাধারণ লাগলো বিষয়টি। মোহনবাগান শুধু একটি ফুটবল ক্লাব নয়, এই ক্লাব এমন একটি প্রতিষ্ঠান যা শতবর্ষ পেরিয়ে এসেছে, পেয়েছে জাতীয় ক্লাবের মর্যাদা। এ আমাদের অহংকার, আমাদের গর্ব। আমি একজন ফুটবল প্রেমী মানুষ, তাই এরকম অনুষ্ঠান আমার মন ছুঁয়ে গেছে। আরও দেখতে চাই এ ধরনের তথ্যচিত্র। প্রবাল মালাকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই আপনি আমাদের মনে ভীষণ একটা এক্সাইটমেন্ট এনে দিয়েছেন, কারণ ফুটবল আপামোর বাঙালির একটা ইমোশন। আর মোহনবাগানের কথা যদি বলতেই হয় তাহলে তো এক কথায় শেষ হবে না। তাই এই তথ্যচিত্রের কিছু অংশ, কিছু বিশেষ অংশ আমি আপনার জন্য রেখে যাচ্ছি, দেখুন। কলকাতায় মোহনবাগান ও কসমস ক্লাবে প্রীতি প্রতিদ্বন্দ্বিতার আসর। সেই আসরে গোটা কলকাতা স্বপ্নে দেখা মানুষটিকে চোখের সামনে জল জ্যান্ত দেখতে পেল। পেলে দু অক্ষরে ছোট্ট নাম, কিন্তু ব্যাপ্তিতে কি বিশাল। সেই নামের টানে জমায়েত হলো জমজমাট, কাতারে কাতারে ভিড়। অত বড় ইডেনে সেদিন 1977 সালের 24শে সেপ্টেম্বর ইডেনের প্রশস্ত গ্যালারিতে যেন ঠাঁই নাই ছোট সেতরি। বিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে এবার পরিচয় করাবার পালা। পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী এল ডায়েস এবং মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু। গোলটা কিন্তু দেখবার মতো হয়েছে। আপনাদের একটা সময়ের কথা মনে করিয়ে দিই, 1911 সাল মনে পড়ছে? হ্যাঁ, এই মোহনবাগান ক্লাবই ইংরেজদের বিরুদ্ধে খালি পায়ে মাঠে নেবে শিল্ড জিতেছিল। আর যখন কসমস ক্লাবের সঙ্গে খেলা হয়েছিল, যেখানে স্বয়ং পেলে উপস্থিত ছিলেন, সেই ব্রাজিলের বিরুদ্ধে, কসমস ক্লাবের বিরুদ্ধে খেলেছিলেন এই মোহনবাগান। আর আমাদের কাছে খুবই এক্সাইটেড একটা ব্যাপার, সেটা হচ্ছে আগামী মাসে এই ব্রাজিল খেলতে আসছে এবং তার বিরুদ্ধেও কিন্তু খেলবে মোহনবাগান। তাই আমরা ভীষণ এক্সাইটেড, আশা করি আপনিও এক্সাইটেড। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এই চিঠি পাঠিয়েছেন। পরের চিঠির দিকে যাব। পরবর্তী চিঠি বর্ধমান থেকে সৈকত মিত্র লিখছেন, দূরদর্শনে কদিন আগে কেয়ার অফ কমেডি অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। অনেক দিন পর অনেকক্ষণ শুধু হাসলাম। দৈনন্দিন জীবনে মানুষ তো এখন হাসতেই ভুলে গেছে, তাই এইরকম অনুষ্ঠান ইদানিংকার জীবনে খুব প্রয়োজন বলে আমার মনে হয়। তবে অনুষ্ঠানটিতে পরিবেশনা এবং কন্টেন্ট আরেকটু ভালো হওয়া প্রয়োজন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কি করতে হবে জানালে উপকৃত হব। আপনার চিঠির উত্তরে বলি যে আপনি তো নিজেই বলে দিয়েছেন আমরা হাসতে ভুলে যাচ্ছি এবং অনেক দিন পর হাসলাম। এখানেই আমাদের সার্থকতা, এখানেই দূরদর্শনের সার্থকতা। আপনার যে হাসির খোরাক আমরা কিছুটা জোটাতে পেরেছি, এটা ভেবেই আমাদের খুব ভালো লাগছে। তাই এই যে পর্বের কথা আপনি উল্লেখ করেছেন, এই পর্বের কিছু বাছাই করা অংশ আপনার জন্য রেখে যাচ্ছি, আরেকবার একটু হেসে নিন। আমাদের পাড়ার চাঁদুদা বিগত 30 বছর ধরে উনি যাত্রা করে আসছেন, আর যাত্রায় উনি মূলত ভিলেনের রোলটাই বেশি করতেন।
কিন্তু দীর্ঘদিন ধরে ওই একই পেশাতে থাকার ফলে উনিও কিন্তু ওই সমস্যাতেই উপনীত হয়েছে। তা উনি একদিন সকালবেলা পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে রয়েছেন, এমন সময় দেখলেন মদনা পেরিয়ে যাচ্ছে। ও মদনা হলো চাঁদুদার বন্ধুর নাতি। কোনো কারণে চাঁদুদা খবর পেয়েছেন গত রাত্রিবেলায় তার বন্ধুর নাকি কিছু একটা সমস্যা হয়েছিল। এই জন্য সে মদনকে জিজ্ঞেস করছে। হ্যাঁ রে মদনা, শুনলাম গত রাতে তোর দাদু নাকি কাতলা মাছের ঝোল খেয়ে পাতলা পাতলা। হ্যাঁ, তা সে কি আছে নাকি গেছে ডাক্তারখানায়? অম্বরীশ দা, বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তন করা বন্ধ হোক, কারণ স্কুল লাইফের বান্ধবীগুলোকে আমার খুঁজে পেতে দম বেরিয়ে। আপনি জানতে চেয়েছেন যে এই অনুষ্ঠানে কি করে পার্টিসিপেট করবেন, অতি অবশ্যই বলে দিচ্ছি। একটা অ্যাড্রেস বলছি, একটু লিখে রাখুন। দূরদর্শন ভবন 18/3 উদয়শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 95। এখানে এসে একটুখানি যোগাযোগ করুন সংশ্লিষ্ট দপ্তরের কাছে। আর আপনি যে কন্টেন্টের কথা বললেন সেই মেসেজটিও আমরা এই দপ্তরের কাছে পৌঁছে দেবো। খুব ভালো থাকবেন, এই অনুষ্ঠানটি দেখতে থাকুন আর আরও বেশি করে হাসতে থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের চিঠির দিকে যাব। পরের চিঠিটি এসেছে হোয়াটসঅ্যাপ নাম্বারে। দমদম থেকে অপূর্ব দত্ত লিখছেন, সম্প্রতি হোক ফোক অনুষ্ঠানে শাড়ি গানের ওপর দোহারের পরিবেশনা আমার মন ভালো করে দিল। বাংলার লোকসঙ্গীত আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। এই অনুষ্ঠান আমাদের আগামী প্রজন্মকে বাংলার লোকসংস্কৃতি সম্পর্কে আগ্রহী করে তুলবে। শাড়ি গানের মতো হারিয়ে যাওয়া লোকগানকে ফের সযত্নে ফিরিয়ে আনার জন্য দূরদর্শনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদের এই অনুষ্ঠানের পেছনে যে মূল উদ্দেশ্যটা থাকে সেটা ধরতে পেরেছেন। হ্যাঁ, বাংলার হারিয়ে যাওয়া গান, আপনি বললেন শাড়ি গান, সেই শাড়ি গানকে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান। আর আগেই তো বলেছি আমরা জন্মদিন পালন করতে যাব, এরকম ধরনের অনেক অনুষ্ঠান আপনারা দেখতে থাকবেন, আমরা খুব মজা করব। কিন্তু যে শাড়ি গানের কথা আপনি বললেন, আমার মনে হয় আপনার চিঠির পরে এই পর্বের কিছু বিশেষ অংশ আমরা একটুখানি দেখে নিই। শাড়ি গান বাংলার এক প্রাচীন কর্মসঙ্গীত, যা শ্রমের সময় দলবদ্ধভাবে গাওয়া হয়। সঙ্গীতের আদিম উৎস এই কর্মসঙ্গীত। প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে মানুষ কাজের ছন্দ বজায় রাখতে এই গান সৃষ্টি করেছিল। একজন মূল গায়নের সঙ্গে অন্যরা সুর মেলান। কঠোর শারীরিক শ্রমে শাড়ি গান শ্রমিকদের উদ্দীপনা, ঐক্য ও কর্মশক্তি বাড়িয়ে কাজকে সহজ ও আনন্দময় করে তোলে। আর নগরে প্রান্তরে তাদের কাজে এগিয়ে যায় সভ্যতার রথ। আরে দারকিলা খাটাফোনা বেটকি মাগুর ইসা ট্যাং ট্যাং রাস্কল বালিগোরা আইন মাছ ইসা কই ফুটি কই গেলে উড়ে 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 বগুড়াই উড়ে কানকে উড়ে উড়ে বগুড়াই উড়ে কানকে আরে ইসা মাছ দেখিয়া বগুড়ায় কাপা কাপি করে ইসা মাছ দেখিয়া বগুড়ায় কাপা কাপি করে উড়ে উড়ে বগুড়াই উড়ে কানকে উড়ে উড়ে বগুড়াই উড়ে। বাংলার হারিয়ে যাওয়া গান শুধু নয়, আমরা আরও অনেক কিছুকেই আপনাদের সামনে তুলে আনি এবং আপনারা যেভাবে আমাদেরকে চিঠি পাঠাচ্ছেন তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। হোয়াটসঅ্যাপের কথা আপনি বলেছেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, তাই নাম্বারটা আরেকবার একটুখানি মনে করিয়ে দিচ্ছি, 9433007148। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাদের এখানেও আপনার মতামত পাঠাতে পারেন। এছাড়া আমাদের ইমেল আইডি রয়েছে একটা, প্রিয় দর্শক ddbangla@gmail.com। সেখানেও আপনি আপনার মতামত আমাদেরকে পাঠাতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনি আমাদের পাশে থাকুন আর এই এপিসোডসগুলোর প্রত্যেকটা এপিসোডস দেখুন। থ্যাংক ইউ। পরের চিঠির দিকে যাব। পরবর্তী চিঠি ফেসবুকে লিখছেন শিলিগুড়ি থেকে সোমা সেনগুপ্ত। সম্প্রতি দূরদর্শন বাংলায় মা দা বস অনুষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে।
কথায় আছে, মা ও সন্তানের নারীর টান সবসময় অমলিন থাকে। মা ও সন্তানের ভালোবাসার বন্ধনের অসাধারণ মুহূর্তগুলি অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই রকম অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে খুব আনন্দ পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদেরকে আপনার মতামত পাঠিয়েছেন, এটা পড়ে আমরা ভীষণ আপ্লুত। হ্যাঁ, মা তো এক কথায় বসই বটে, তাই এই মা দা বসের কিছু হাসির মুহূর্ত, কিছু স্পেশাল মুহূর্ত আমি আপনার জন্য রেখে যাচ্ছি। ছোটবেলায় প্রেম করে চলে যেত বা প্রেম করতো, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এখন এরা যে বয়সটায় এসছে, মনের মিলটা সবচেয়ে বড় দরকার। এবার সেমন্তী বলুক, সেমন্তীর কিরম ব্যাপার? না, আমার মনের মিল দিলে ওসব পরে হবে। আমার পুরো রাজপুত্রের মতো দরকার, একদম ঘোড়ায় চড়ে এসে আমাকে প্রপোজ করুক হাঁটু গেড়ে বসে, এবং পুরো ফিল্মি স্টাইলে, একদম মানে ফিল্মি হোক ব্যাপার স্যাপার, আমাকে নিয়ে প্রচন্ড অবসেস থাকুক, আর আমাকে নিয়ে প্রচন্ড আমাকে আদরে বাঁদর করে দিই। কারণ মা ছোটবেলা থেকে আমাকে প্রচুর প্রচুর আদর দিয়ে বাঁদর করেছে। তো আমি আর মামাস গার্ল নেই, আমি মামাস প্রিন্সেস হয়ে গেছি এখন। তো আমাকে প্রিন্সেস ট্রিটমেন্টও চাই, আমার পুরো আদর দিয়ে আমাকে বাঁদর করুক, আর পুরো শাহরুখ খানের মতো একদম ওইভাবে 90s আমার বলিউড লাভ স্টোরি চাই একদম। তবে আমি বিয়ে করছি না। একদিন তো বলেই উঠলো যে যে আমাকে ব্যক্তি দেবে তাকেই আমি বিয়ে করবো। সেটা কদিন বলো? ছেলে তাড়াতাড়ি মাথা গলিয়ে দিয়েছে একেবারে, টোপরের ফুলগুলো বেরোয়নি, সুন্দর মিষ্টি লাগছে দেখতে। এই অনুষ্ঠানটির পেছনে মায়েরা যে একটা সাইলেন্ট বস এবং আমাদের জীবনের অনেকটা তৈরি করতে সাহায্য করেন, সেটি ফুটে ওঠে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সন্তানের সাথে মায়ের যে একটা নিবিড় সম্পর্ক, কোথাও না কোথাও এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা প্রকাশ পায়। আপনি যে এই অনুষ্ঠানটি দেখছেন এবং আপনার ভালো লাগছে, এটা জানতে পেরে আমরা ভীষণ আপ্লুত, এবং আপনি যে অনুষ্ঠানের প্রিয় দর্শক, এটা জানতে পেরে আমাদের খুব ভালো লাগছে। এভাবে আমাদের পাশে থাকুন, প্রতিটি অনুষ্ঠান দেখুন, প্রতিটি পর্ব দেখুন এবং আমাদেরকে আপনার চিঠি পাঠান। অসংখ্য ধন্যবাদ। পরের চিঠির দিকে যাব। পরের চিঠিটি রামপুরহাট থেকে মৌসুমী বন্দ্যোপাধ্যায় লিখছেন আমাদের কিছুদিন আগেই শুরু হওয়া জনপ্রিয় অনুষ্ঠান নারী.com নিয়ে। লিখছেন, নারী.com অনুষ্ঠানে ডাক্তার লায়লা দাসের অনুপ্রেরণামূলক জীবনী আমাকে মুগ্ধ করেছে। ডাক্তার হওয়ার পাশাপাশি ক্রীড়া জগতেও সমান পারদর্শী তিনি। এরকম জীবনচর্যা আমাদের সকলের মনের জোর বাড়াতে সাহায্য করে। দূরদর্শন বাংলাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অনুষ্ঠানটি দেখেছেন এবং আপনার মতামত আমাদেরকে পাঠিয়েছেন। এই যে অনুষ্ঠান, আমি আগেও বলেছি, এখনও বলছি, যে প্রতিটি অনুষ্ঠান আপনাদের সামনে আমাদের নিয়ে আসার একটাই উদ্দেশ্য, সেটা আপনাদের একটু ভালো লাগা। আর এই অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান যেটি নারীদের আত্মগৌরবকে সামনে নিয়ে আসে। তাই আমার মনে হয় এই যে চিঠিটি আপনি আমাদেরকে পাঠিয়েছেন, এটা শোনার পরে কিছু অংশ আমরা একটুখানি দেখে নিই। আমি যখন ইয়েতে দায়িত্ব পেয়েছি একটা স্পোর্টস মেডিসিনে ডিপার্টমেন্টের, যে সরকারি চাকরি ছিলাম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা মিনিস্ট্রি অফ স্পোর্টসের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টে, সেখানে আমি কলকাতা সেন্টারটায় প্রথম পোস্টিং পাই। তখনও আমাদের স্পোর্টস মেডিসিন সেন্টার ওখানে ছিল না, স্পোর্টস সায়েন্সেস শুরু হয়নি। আমি প্রথম জন যিনি জয়েন করেছিলাম, আমার 3 মাস পরে আমার কলিগ জয়েন করেন, তারপর আস্তে আস্তে ঠিক করি। ওই ডিপার্টমেন্টটা বলতে গেলে পুরো আমাদের হাতেই তৈরি। বাহ! তো প্রত্যেকটা জিনিস অনেক ভাবনা চিন্তা করে, অনেক পড়াশুনো করে, কারণ মেডিসিন বা স্পোর্টস মেডিসিন পড়েছি সেটা একটা থিওরিটিক্যাল একরকম, কিন্তু কোথায় কোন মেশিনটা ইউজ হয়, কোথায় কোন ইয়েটা ভালো কাজ করছে, কোনটা কম দামে পাওয়া যাবে, কোনটার রেপুটেশন বেশি টেস্ট রেজাল্টে, এসবগুলো আমাদের কিন্তু জানা ছিল না। এগুলো সবই আমরা রিসার্চ করে বার করে এবং আস্তে আস্তে সেগুলো রেকমেন্ড করি এবং কেনানো হয়। আজকালকার সমাজের নারীরা যেভাবে সামনে এগিয়ে আসছে, তাদের কৃতিত্ব, তাদের যে ক্রেডিবিলিটি, সেটাকে যেভাবে সামনে নিয়ে আসছেন, যেভাবে তারা গর্বের সঙ্গে প্রতিটি সেক্টর চালনা করছেন, এই অনুষ্ঠানটি সেই রকম একটি অনুষ্ঠান। আপনি এ ধরনের অনুষ্ঠান আশা করছি ভীষণ পছন্দ করছেন এবং ভবিষ্যতে আরও অনেককে বলবেন এই অনুষ্ঠানটি দেখার জন্য, সেই আশা রাখি। এবং আপনি এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক, এটা জানতে পেরে খুব ভালো লাগছে। যেভাবে আমাদের পাশে থাকুন আর এরকম ধরনেরই মতামত আমাদেরকে পাঠাতে থাকুন। অসংখ্য ধন্যবাদ। পরের চিঠির দিকে যাব। পরবর্তী চিঠিটি ব্যারাকপুর থেকে লিখছেন পূর্বা চট্টোপাধ্যায়।
কাছে দূরে অনুষ্ঠানে আমার জন্মস্থান ব্যারাকপুরের ইতিহাসকে তুলে ধরা হলো। দেখে খুব ভালো লাগলো। প্রাচীনকালে এখানে ইংরেজদের সৈন্য ব্যারাক থেকে এই স্থানের নাম। তবে এই অঞ্চলের আদি ইতিহাস নিয়ে আরও অনেক কিছু তথ্য জানার আগ্রহ রইল। দূরদর্শনকে অসংখ্য ধন্যবাদ জানাই। পূর্বা চট্টোপাধ্যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যারাকপুরেরই বাসিন্দা, এটা জানতে পেরে ভালো লাগছে। হ্যাঁ, নিজের অঞ্চলের সম্বন্ধে যখন কোনো ইতিহাস আমরা জানতে পারি, আমার মনে হয় সেটা আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, আপনি যে চিঠি পাঠিয়েছেন, ব্যারাকপুর সম্বন্ধে যে তথ্যচিত্রের কথা আপনি বলেছেন, তার কিছু অংশ আমরা আগে দেখে নিই। আর আরও কিছু ইতিহাস জানতে চেয়েছেন, তো কিছু ইতিহাস আমার কাছেও আছে, বলবো, আগে দেখে নিই। মাতা অন্নপূর্ণার মন্দির থেকে গান্ধীঘাট। আমি হচ্ছি রানী রাজবাড়ির ছোট মেয়ের বংশধর। এই ঘাটে একটা ঐতিহ্য আলাদা, গঙ্গা স্নান করে আমাদের এই মন্দিরে জল ঢালবে। মিউজিয়াম থেকে মঙ্গল পাণ্ডের স্মৃতি বিজড়িত পার্ক। গুরুদেব এবং মহাত্মা, এই দুজনের যে ওতপ্রোত সম্পর্ক, এই দুই পরম বন্ধুর মধ্যে শেষ সাক্ষাৎকার আমাদের এই বাংলার শান্তিনিকেতন। ব্যারাকপুর এমন একটি জায়গা, আপনি হয়তো জানবেন, আর যারা জানেন তারা তো জানেনই। আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আরও কোনো ইতিহাস আপনার জানা আছে কিনা। কিন্তু আমি বলে দিই, সেটা হচ্ছে যে এই ব্যারাকপুর থেকেই আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম, সেটি প্রথম শুরু হয়েছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। তাই আজও ব্যারাকপুরে তার স্মৃতি রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে। উইকেন্ডে একদিন চলে যান না ব্যারাকপুরে, দেখুন না এই স্মৃতিগুলো দেখে আপনার সেই স্বাধীনতা সংগ্রামের যে পর্বের কথা আমরা বলি, যে ইতিহাসের কথা বলি, সেগুলো চোখের সামনে ভেসে আসে কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এই চিঠি পাঠিয়েছেন। এভাবেই আমাদের পাশে থাকুন, প্রিয় দর্শক, দেখতে থাকুন। পরের চিঠির দিকে যাব। কোলাঘাট থেকে লিখছেন মৌলি সাহা। দূরদর্শন বাংলায় আজকের রান্না অনুষ্ঠানটিতে মাদুরাই স্ট্রিট স্টাইল চিকেন রেসিপিটি আমার খুব ভালো লেগেছে। আমি নানা রকম রান্না শিখে পরিবারের সকলকে খাওয়াতে ভালোবাসি। বাঙালি চিরকালই ভোজন রসিক। এই অনুষ্ঠান আমাকে খুবই উৎসাহ দেয়। এরকম আরও নতুন নতুন রেসিপি শেখার অপেক্ষায় রইলাম। আমার মনে হয় শুধু আমি নয়, অর্পিতা এবং সায়নিতা তিনজনই আমরা অপেক্ষা করে থাকি যে কখন এই রান্না নিয়ে একটা চিঠি পাবো, এবং এমন ইন্টারেস্টিং রেসিপির কথা আপনারা বলেন, বা যারা এই রেসিপিগুলো বানাচ্ছেন তারা এমন মাথা খাটিয়ে কিছু রেসিপি বার করেন, আমরা তো অবাক হয়ে যাই যে কিভাবে এরকম ধরনের এক্সাইটিং রেসিপি বানানো সম্ভব। আমার মনে হয় যে মাদুরাই স্ট্রিট স্টাইল চিকেনের কথা আপনি বলেছেন, সেটি একটুখানি দেখে নিই। যারা যারা মিস করে গেছেন তারা প্রণালীটা একটু লিখে নিন। প্রথমে বোনলেস ছোট করে কাটা চিকেনের মধ্যে রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, নুন, কাশ্মীরি শুকনো লঙ্কা বাটা মিশিয়ে 10 মিনিট ম্যারিনেট করার জন্য রাখা হলো। এবার একটা প্যানে গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোলমরিচ, মৌরি, স্টার অ্যানিস ভালো করে ভেজে গুঁড়ো মশলা বানিয়ে রাখা হলো। এবার একটি প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে, তেল গরম হলে সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। একটু নাড়াচাড়া করার পর কারি পাতা দিয়ে পেঁয়াজ ব্রাউন হয়ে এলে তাতে টমেটো কুচি ও নুন দিয়ে দেওয়া হলো। টমেটো নরম হয়ে এলে তাতে রসুন বাটা দেওয়া হলো। আবার একটু নাড়াচাড়া করে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেশানো হলে ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। এরপর চিকেনটা 15 মিনিট রান্না করার পর সেদ্ধ হয়ে এলে তাতে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে এবার গুঁড়ো করে রাখা ভাজা মশলা, গরম মশলা দিয়ে উপর থেকে কারি পাতা ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে মাদুরাই স্ট্রিট স্টাইল চিকেন ফ্রাই। ভোজন রসিক বাঙালি, সামনে পুজো আসছে এবং আমার মনে হয় অনেকের বাড়িতেই এরকম বিভিন্ন ধরনের পদ বা প্রণালী বা নানান ধরনের রেসিপি আপনারা কিন্তু ভাবতে শুরু করে দিয়েছেন। কারণ পুজোর সময়টা আমরা সবাই নানান ধরনের খাবার খেতে ভালোবাসি, এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। আমার মনে হয় যে এই অনুষ্ঠানটি পুজোর যে রেসিপি লিস্ট সেটাকে একটু বাড়াতে সাহায্য করবে, তাই নয় কি? এভাবেই আমাদের পাশে থাকুন, আজকের রান্নার প্রতিটি এপিসোড দেখতে থাকুন এবং আমাদেরকে লিখে জানান যে এই রান্নাগুলো আপনি বাড়িতে করার পর চেখে কারা কি বলছেন। পরের চিঠির দিকে যাব। তারকেশ্বর থেকে নবকুমার জানা লিখছেন,
আমি মহানায়কের একজন গুণমুগ্ধ ভক্ত। সম্প্রতি তার মৃত্যুর সপ্তাহে দূরদর্শনে অনেক অনুষ্ঠান দেখলাম, তবে ক্যামেরা চলছে বিভাগে উত্তম সংগ্রাহক হিসেবে পরমানন্দ চৌধুরীকে নিয়ে যে অনুষ্ঠান হয়েছে তা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি নিজেও একজন উত্তম সংগ্রাহক, তাই আরও ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের এই চিঠি পাঠিয়েছেন, এবং আপনি যে আরেকজন উত্তম সংগ্রাহক এটা জানতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আর যারা ভাবছেন যে উত্তম কুমারকে নিয়েও একটা সংগ্রহশালা তৈরি করা যায়, কেন যাবে না, এই পর্বের কিছু অংশ দেখে নিন, তাহলেই বুঝবেন। মহানায়কের এই বর্ণময় জীবনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক দলিলগুলোকে পরম যত্নে আগলে রেখেছেন একনিষ্ঠ সংগ্রাহক পরমানন্দ চৌধুরী। উত্তম কুমার অভিনীত বহু দুষ্প্রাপ্য বাংলা ও হিন্দি ছবির বুকলেট, পোস্টার, প্রচারপত্র, বিজ্ঞাপন, নিউজ পেপারে প্রকাশিত ছবি এবং লবি কার্ড খুঁজে বের করাই তাঁর নেশা। উত্তম কুমারের প্রথম সিনেমা দৃষ্টিদান। এবারে দৃষ্টিদান আমি দেখছি, আমি তো ছোটোবেলার থেকেই দেখেছি, ওটা তো বাবাও দেখিয়েছে, জ্যাঠাও দেখিয়েছে। কারণটা কি, দৃষ্টিদানের প্রথম পাতার যে ভেতরের প্রথমেই ওটা মনোরঞ্জন চৌধুরী আমার বাবার নাম MABL বলে লেখা আছে, এবং গান দুটোও লেখা আছে যে এটা আধুনিক গান। ওখানে প্রকাশ পেয়েছিল 1948 সালের জুন মাসে। হ্যাঁ, উত্তম কুমার কিন্তু আমাদের বাঙালির কাছে একটা ইনস্টিটিউশন। বিভিন্ন জায়গাতে উত্তম কুমারকে নিয়ে পড়াশোনা করানো হয়, তার অভিনয় ট্যাকটিক্স, তিনি কিভাবে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরতেন, তার ডায়ালগ থ্রোয়িং, এগুলো সত্যিই পড়াশোনা করার বিষয়। যারা নতুন প্রজন্মের অভিনেতা রয়েছেন তারা তো ফলো করেনি, আমরা করি। আপামর বাঙালি, শুধু বাঙালি কথা বলা যাবে না, সারা বিশ্বের মানুষ ওনাকে ফলো করেন। আর ওনাকে নিয়ে একটা সংগ্রহশালা হবে না, এটা আর বলাই বাহুল্য, তাই নয় কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই এপিসোডটি দেখেছেন এবং আমাদেরকে চিঠি পাঠিয়েছেন। এভাবে আরও চিঠি পাঠাতে থাকুন। পরের চিঠির দিকে যাব। ফেসবুক থেকে পরের চিঠিটি নেওয়া গড়িয়াহাটের মিতা পাল লিখছেন, কবিগুরুর গান আমাদের প্রত্যেকের জীবনেরই অমূল্য সম্পদ। দূরদর্শনের বহু অনুষ্ঠান কবিগুরুকে নিয়ে হয়। সম্প্রতি কে বলে গো সেই প্রভাতে নেই আমি নামে রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠানটি বিশেষভাবে ভালো লেগেছে। শিল্পী মেখলা, অনুভা, বিভবেন্দু ও অরিত্র প্রত্যেকেই রবীন্দ্রনাথের গানে যথাযথ ও সাবলীল। দূরদর্শনকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি অনুষ্ঠানটি দেখেছেন, আপনার ভালো লেগেছে, এটা জানতে পেরে আমাদের ভালো লাগছে। আর রবীন্দ্রনাথের গান যখন আসে, রবীন্দ্রসঙ্গীত যখন আসে, তখন আমার মনে হয় কোনো কথা না বলে সেই রবীন্দ্রসঙ্গীতের কিছু ঝলক আমরা একটুখানি দেখে নিই। হৃদয় যখন চাইবে তুমি দক্ষিণ সমীরে, হৃদয় যখন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার কি বেদনা সে কি জানো, ওগো মিতা, অনেক দূরের মিতা। না, তার বেদনা আমরা জানি না। তার জীবন তো মৃত্যু বিষাদে পূর্ণ। একে একে তাকে ছেড়ে গেছেন তার প্রিয় পুত্র, কন্যা, স্বজন। কিন্তু তারপরেও কিন্তু তিনি ভেঙে পড়েননি। সৃষ্টি উজাড় করে দিয়েছেন। আর প্রতিটি শ্রাবণ যেন মনে করিয়ে দেয়, এই যে অমোঘ বেদনা, সেই বেদনাকে বুকে বয়ে কর্মমুখর করে তুলতে হয় আমাদের জীবন। বিভিন্ন জায়গা থেকে চিঠি এসছে আমাদের, আমি দেখছিলাম বর্ধমান, গড়িয়াহাট, তারকেশ্বর, বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদেরকে চিঠি পাঠিয়েছেন এবং অর্পিতা এবং সায়ান্বিতা সেই চিঠিগুলোকে এক জায়গায় নিয়ে এসে আপনাদের সামনে নিয়ে এসছে। এর মানে শুধু এই নয় যে এইটুকুনি চিঠি, প্রচুর চিঠি এসেছে, সেখান থেকে কিছু চিঠি আমরা বেছে নিয়েছি। তাই আপনিও যদি আমাদেরকে চিঠি পাঠাতে চান তাহলে কয়েকটা জায়গা বলে দিচ্ছি, কারণ আপনি অলরেডি শুনতে পেয়েছেন যে ফেসবুক বলছে, হোয়াটসঅ্যাপ বলছে, বিভিন্ন জায়গায় আমাদের চিঠি আসছে। ফেসবুক হ্যান্ডেলসটা আমাদের একটুখানি ফলো করবেন, www.facebook.com/DD বাংলা। তার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আরেকবার মনে করিয়ে দিচ্ছি, 9433007148। আমাদের একটা ইমেল আইডি রয়েছে, প্রিয় দর্শক DD Bangla @gmail.com।
আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে www.instagram.com/DD Bangla, সেখানে গিয়ে ফলো করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে youtube/DD Bangla, সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনে ক্লিক করতে পারেন যাতে আপনি কোনো নোটিফিকেশন মিস না করেন। এতগুলো উপায় আমরা আপনাদের জন্য রেখেছি শুধুমাত্র আপনাদের একটু মতামত জানবো বলে, কোন অনুষ্ঠান নিয়ে আপনারা কি মত প্রেরণ করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছেন। পরের চিঠির দিকে যাব। এ পর্বের একদম শেষ চিঠি হোয়াটসঅ্যাপে লিখছেন আসানসোল থেকে প্রসেনজিৎ দত্তগুপ্ত। দূরদর্শন বাংলার সেরা পরিবার অনুষ্ঠানটি দেখে আমি মুগ্ধ হয়েছি। অনুষ্ঠানের প্রত্যেকটি মুহূর্ত আমি উপভোগ করেছি। পারিবারিক বন্ধনের সুন্দর মুহূর্তগুলি আমাকে খুব আনন্দ দিয়েছে। বর্তমান সময়ে এরকম যৌথ পরিবারের আনন্দ, হাসি, মজা, রঙ্গতামাশা আমাদের জীবন থেকে একেবারে হারিয়ে গেছে। এ ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য দূরদর্শন বাংলাকে আন্তরিক ধন্যবাদ জানাই। অর্পিতাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই সেরা পরিবারের চিঠিটি শেষে রাখার জন্য, কারণ আমরা একটি পরিবার, তাই সবসময়তে এই পরিবারের কথা আমরা শেষে বলি। আপনারাও এই পরিবারের একজন মূল্যবান সদস্য। আর আগামীকাল আমরা জন্মদিন পালন করতে যাব, পরিবার বড় হচ্ছে এবং সেই পরিবার সবাই মিলে আমরা এই জন্মদিন পালন করব। তাই পরিবারের যে রঙ্গ তামাশা, হাসি ঠাট্টার কথা আপনি বললেন, এই সেরা পরিবারের কিছু অংশ আগে আমরা একটুখানি দেখে নিই। কি লিখছিস রে মোহিত? ছবির গান? না রে, কবিতা। শুনবি? কবিতা? আমি শালা ওটা ছুতেই পারলাম না। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম পরিবার এমন একটি শব্দ যেখানে হাসি ঠাট্টা রঙ্গ তামাশা লেগে থাকে এবং তার পাশে যেটা লুকিয়ে থাকে সেটা হচ্ছে একে অপরের পাশে থাকার অঙ্গীকার। তাই দূরদর্শন একটি পরিবার, আমরা সবাই একে অপরের পাশে থাকি। জন্মদিন পালন করতে যাচ্ছি, পরিবার বড় হচ্ছে, আরও বড় হবে এবং দূরদর্শন এমনই একটি প্ল্যাটফর্ম যা আপনাদের সামনে অজানা তথ্য নিয়ে আসে এবং আপনাদের মতামত আমাদের কাছে পাঠানোর একটি জায়গা করে দেয়। তাই প্রিয় দর্শক, এমনই একটি অনুষ্ঠান যেখানে আপনি আপনার মতামত আমাদেরকে পাঠাতে পারেন দূরদর্শনের যে কোনো অনুষ্ঠান সম্পর্কে। প্রিয় দর্শক, দেখতে থাকুন প্রতি শনিবার রাত 8:30টায় এবং যার পুনঃপ্রচার রবিবার সকাল 9:30টায় হয়। এভাবেই আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন প্রিয় দর্শক। যেভাবে এত ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে দিতে থাকুন। ততক্ষণ নতুন কোনো পর্বের জন্য আমরা অপেক্ষা করি। দেখা হচ্ছে আরও একবার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।